অনুষ্ঠানের আয়োজক স্পেশালি এই ইনস্টিটিউশনে প্রথমবার আসা হয়েছে এবং ওদের কাজের যে পরিধি বা কাজের যে দিকগুলো সেগুলো খুব প্র্যাকটিক্যাল, এটা আমার ভালো লেগেছে। তো আমি সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি এবং জাস্ট ধন্যবাদ দিচ্ছি আয়োজকদের, যারা এই ধরনের ফোরামগুলো আয়োজন করছে, স্পেশালি ইয়াং যারা আছে তাদের জন্য শেখার জন্য একটা বড় প্ল্যাটফর্ম। তো তাত্ত্বিকভাবে জিনিসগুলো বিশ্লেষণ করা কিংবা তাত্ত্বিকভাবে জিনিসগুলো বিশ্লেষণ শুধু না, বোঝার ব্যাপারও আছে এখানে। আসলে আমাদের সরকার প্রক্রিয়া কিভাবে চলে, আমাদের ফরেন পলিসি কিভাবে চলে, এগুলো যদি ইয়াংরা ইন্টারেস্ট নিয়ে না বোঝে তাহলে ইন ফিউচারে আমরা ক্রাইসিসের মধ্যে পড়ব, রাইট? যেমন ফর এক্সাম্পল একটা ছোট এক্সাম্পল দিই, যে এই যে আওয়ামী লীগ গভর্নমেন্টের এগেনস্টে রেভলিউশন হলো, এটা তো 2024 হলো, এটা তো 2014 হওয়ার কথা ছিল, যখন প্রথমবার সে ইলেকশন র্যাগিংটা করলো, রাইট? র্যাগিংটা করলো কেন হয়নি? সচেতনতার অভাব ছিল, বা সচেতন থাকলেও আমি গিয়ে পার্টিসিপেট করবো না, অন্য একজন গিয়ে আমার পক্ষে কাজ করে দেবে, এই যে টেন্ডেন্সি থেকে আমরা বের হইতে আমাদের 10 বছর সময় লাগছে। এই 10 বছরের মধ্যে কিন্তু আমাদের ফরেন পলিসি, সিকিউরিটি, ইকোনমিক্স সব কিছুতে কিন্তু অলরেডি একটা বড় ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতিটার ভার এখন এসে পড়েছে এই গভর্নমেন্টের উপর, রাইট? সো এই প্রেক্ষাপটে হচ্ছে আমার আলোচনাটা আমি করব। তো একটা বিষয় জাস্ট একটু একটা পয়েন্ট লাস্ট বক্তা বা তার আগের বক্তা বলে গেছেন, আমি জাস্ট একটু লাইট দিই। সেটা হচ্ছে ট্রাম্পের যে ইস্যুটা, সেটা এখন বড় ইস্যু, যে আমরা এখন যাই করছি আমাদেরকে ক্যালকুলেশনে রাখতে হচ্ছে ট্রাম্প কি চিন্তা করছে বা ট্রাম্পের ফরেন পলিসির মুভটা কী হবে এটার এগেনস্টে। আসলে ইউনাইটেড স্টেটসের যে ফরেন পলিসির স্ট্র্যাটেজি সেটা কিন্তু চেঞ্জ হয়নি। এটার কারণ হচ্ছে, হ্যাঁ, ট্রাম্প ডিফারেন্ট কথা বলছে, কিন্তু আসলে কি ডিফারেন্ট? ইউনাইটেড স্টেটস সবসময় লিবারাল কথা বলে, যখন সে ফরেন পলিসিগুলো ডিল করে অন্যান্য কান্ট্রির সাথে, সবসময় সে ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, রাইট, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড, বিভিন্ন জায়গায় স্ট্যান্ডার্ড, যেমন আমাদের জিএসপির ব্যাপারে যে তাদের সাথে নেগোসিয়েশন কিংবা রেডিমেড গার্মেন্টস রিলেটেড যে নেগোসিয়েশন, সব জায়গায় কিন্তু সে স্ট্যান্ডার্ডের কথা বলে, স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড, হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড। কিন্তু তার পলিসি যখন আমরা দেখি, সব কিছু কিন্তু রিয়েলিস্ট পলিসি। যে কোনো গভর্নমেন্টের সময় আপনি দেখেন, যদি ট্রাম্প শুধু বাদ দেন, আপনি যদি ওবামার সময় দেখেন, বুশের সময় দেখেন, ওবামার সময় কিন্তু যুদ্ধ বেড়েছে, তার সময় কিন্তু সে কথা বলতো খুব লিবারাল, রাইট? যুদ্ধ কিন্তু বেড়েছে, যুদ্ধ কিন্তু কমে নাই, বরং ট্রাম্পের সময় সে যুদ্ধ কমেছে সবসময়। কারণ কি? কারণটা হচ্ছে ট্রাম্প প্রথম ব্যক্তি এই ট্রেডিশনাল যে যে আমরা বলি ফরেন অ্যাফেয়ার্সে ডিক্লারেটরি পশ্চারের ট্রেডিশনাল পলিসিতে ট্রাম্প হচ্ছে প্রথম ব্যক্তি যে ট্রেডিশনকে ভেঙে দিয়েছে। সে বলেও রিয়ালিস্ট, করেও রিয়ালিস্ট। আগের প্রেসিডেন্টরা বলতো লিবারাল, করতো রিয়ালিস্ট, জাস্ট পার্থক্য হচ্ছে এটাই। সো ইউনাইটেড স্টেটস থেকে আমরা যে ডিফারেন্ট কোনো পলিসি পার্সপেক্টিভ বা ডিফারেন্ট কোনো রেসপন্স পাবো, এটার কোনো সম্ভাবনা নেই। বরং তাদের যে ভিউ চায়নার প্রতি এখনও সেমই আছে, তাদের যে অবস্থান কোয়াড, অকাস সহ অন্যান্য যে বিষয়গুলো, বিআরের এগেনস্টে তাদের যে পস্টারগুলো, সেগুলো সেমই থাকবে। তবে এখানে একটা কোয়ালিটি ডাইমেনশন হচ্ছে যে ইউনাইটেড স্টেটস ইউজুয়ালি সাউথ এশিয়ার পলিসিগুলোতে 2007 থেকে 2021 পর্যন্ত যদি আমরা খেয়াল করি, এই পুরোটার সময় সে ইন্ডিয়ার চোখ দিয়ে দেখতো, ইন্ডিয়ান লেন্স দিয়ে দেখতো। এবং সে, আপনি যদি 2019 এবং 2022 দুইটা হচ্ছে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আপনারা যদি দেখেন, ওখানে কিন্তু একেবারে পয়েন্ট বেসিসে লেখা আছে যে ইউনাইটেড স্টেটস ইন্ডিয়াকে একটা রিজনাল পাওয়ার হিসেবে রিকগনাইজ করছে, রিজনাল লিডারশিপ দেওয়ার জন্য, মানে সাউথ এশিয়া লিডারশিপ। তার মানে কি? যে ইউনাইটেড স্টেটস ইজ সাপোর্টিং ইন্ডিয়াস ভিউ ইন সাউথ এশিয়া। কিন্তু যখন দেখছে যে এটার কারণ কি ছিল, মূলত যে ইন্ডিয়া চায়নাকে কন্টেইন করবে এই রিজিয়নে, চায়নাকে যাতে ঢুকতে না দেয়। কারণ সাউথ এশিয়া পৃথিবীর মধ্যে একমাত্র রিজিয়ন যেখানে কোনো ইউএসের মিলিটারি বেস নাই। পৃথিবীতে প্রায় 700-র উপরে মিলিটারি বেস আছে, মানে এক্সটার্নাল মিলিটারি বেস ইউএসের, কিন্তু একমাত্র সাউথ এশিয়া একমাত্র রিজন যেখানে নাই। এটা মেইন কারণ হচ্ছে ইন্ডিয়া রাখতে দিবে না কখনোই। সো এই কারণে ইউএসএ বাধ্য হয়েছে যে ইন্ডিয়ার ভিউ থেকে সাউথ এশিয়াকে দেখার জন্য। কিন্তু যখন দেখছে যে না, ইন্ডিয়ার সে ক্যাপাবিলিটি নাই সাউথ এশিয়াকে কন্টেইন করার জন্য, কারণ চায়নার যে ইকোনমিক যেই ধরনের প্যাকেজ, সেই প্যাকেজকে কাউন্টার করার মতো কোনো ক্যাপাসিটি ইন্ডিয়ান নাই। ইন্ডিয়া যেটা করে সাউথ এশিয়াতে, মূলত তার কালচারের যে একটা স্ট্রেংথ আছে, আমরা দেখি যে আমাদের সোসাইটি বা আমাদের কালচারে কিন্তু ইন্ডিয়ার একটা বড় ইম্প্যাক্ট আছে, রাইট? ইন্ডিয়ান কালচার এবং ট্রেডিশন, এগুলোকে সে ক্যাপিটালাইজ করে শুধুমাত্র তার পাওয়ারটা এখানে এক্সারসাইজ করে। বেসিক্যালি তার ট্রেড রিলেশন আমরা বলি বা নেট সিকিউরিটি প্রোভাইডার বলি সাউথ এশিয়াতে, ইন্ডিয়ার আসলে তেমন কোনো ইফেক্টিভিটি নাই। তো সেক্ষেত্রে হচ্ছে চায়না আমাদের মতো কান্ট্রির জন্য একটা অল্টারনেটিভ। চায়না আছে বলেই হচ্ছে আমরা মোটামুটি একটা সিকিউর থাকতে পারি যে না, আমাদের একটা অল্টারনেটিভ অপশন আছে,
রাইট? সো এইটা হচ্ছে মেইন বেসিস। কোনো কান্ট্রি এই কারেন্ট ওয়ার্ল্ড পলিটিক্স যেটা উনি বলছেন ওয়েস্টফেলিয়ান স্টেট সিস্টেম 1648, কোনো কান্ট্রি কিন্তু আসলে লিবারেল না। কথা লিবারেল বললে তার পলিসি সবসময় রিয়েলিস্ট হতে হবে, বিকজ দ্য মেইন পারপাস হিয়ার ইজ ইউর ওন সার্ভাইভাল। তোমাকে সার্ভাইভ করতে হবে। তোমাকে সার্ভাইভ করার জন্য যদি তোমাকে যেই ধরনের পলিসি নিতে হয় সেটাই নিতে হবে, সেটা ভালো হলেও নিতে হবে, খারাপ হলেও নিতে হবে। সেম আমরা যখন ইন্ডিয়ার সাথে ডিল করছি, চায়নার সাথে ডিল করছি, আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে আমাদের জাতীয় স্বার্থ পার্সু করছি কিনা। আমাদের যে স্কলারশিপ, এই যে লাস্ট গভর্নমেন্টের সময় প্রচুর আর্টিকেল ছাপা হয়েছে, ওখানে বলছিলেন যে বাংলাদেশ তো খুব ফাইন ব্যালেন্সিং করতেছে, বাংলাদেশ স্ট্র্যাটেজিক হেজিং করতেছে। মানে আমার কাছে জিনিসগুলো পড়লে আসলে একটু হাসি লাগতো, মানে খুব ইয়ে লাগতো। কারণ হচ্ছে যেখানে শেখ হাসিনা নিজে থেকেই বলছেন যে ইন্ডিয়াকে এমন দেওয়া দিয়েছি যে ইন্ডিয়া কখনো বলতে পারবে না। শেখ হাসিনা কি চায়নার ক্ষেত্রে এই কথা কখনো বলেছে? তাহলে এটা ব্যালেন্স হলো কীভাবে? এটা তো সবসময় অ্যালাইনমেন্ট ছিল। ইন্ডিয়াকে নাকশ করে আপনি কখনোই চায়নার সাথে কোনো ডিল করেননি। বেসিক্যালি চায়নার সাথে যত ডিল হয়েছে জনগণ জানতে পারতো, কিন্তু ইন্ডিয়ার সাথে যে ডিলগুলো হয়েছে জনগণ জানতে পারতো না। সো এখানে কমপ্লিটলি একটা ইমব্যালেন্স ছিল। তারপরও আমাদের যে স্কলারশিপ, মানে আমাদের যে ট্রেডিশনাল যে ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে যারা গবেষণা করে, তারা সবসময় ফোকাস করে না বাংলাদেশ ব্যালেন্সিং, ফাইন ব্যালেন্সিং, চমৎকার ব্যালেন্সিং করতেছে শেখ হাসিনার সময়। লাস্ট গিয়ে আমরা কি দেখলাম, এই রেভলিউশনের কারণে শেখ হাসিনা লাস্টে যে ভিজিটটা চায়নাতে ছিল সেটা ঢাকা পড়ে গেছে। কিন্তু ওইটা আমাকে অ্যানালাইসিস করতে হবে। লাস্ট ভিজিটটা কিন্তু ডিজাস্টার ছিল তার জন্য। যদি রেভলিউশন নাও হতো তাহলে কিন্তু শেখ হাসিনা বেশি দিন টিকতে পারতো না, কারণ চায়না থেকে তার যে ইকোনমিক যে ব্যাকআপটা সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। রাইট? এই গভর্নমেন্ট কিন্তু ওই টাকা দিয়ে টিকে ছিল বেসিক্যালি, কারণ সে টাকা কিন্তু পাচার করছিল বেসিক্যালি। সো তার কিন্তু অলরেডি বেস ছিল না। কিন্তু রেভলিউশন হওয়ার ফলে যেটা হয়েছে, আমরা বেসিক্যালি পলিটিক্যাল স্পেকট্রামের দিয়ে খেয়াল করেছি। তার যে ফরেন পলিসিতে সে ডিজাস্টার করে ফেলেছে এটা কিন্তু আমরা খেয়াল করিনি। এখন আমরা প্রশ্নে আসি, তাহলে এই গভর্নমেন্টের কাছ থেকে চায়নার এক্সপেকটেশনটা আসলে কী? সেটা যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে এই আমার আগের বক্তা যে ওনার পার্সপেক্টিভ থেকে আমি বলি, আমরা আসলে চায়নাকে কতটুকু চিনি। চায়নাতে আমাদের ফ্লাইট কিন্তু ঢাকা এয়ারপোর্ট থেকে কুনমিং এয়ারপোর্ট সবচেয়ে কাছে, 2 ঘন্টারও কম সময় লাগে, নট সো ফার। রাইট? বাংলাদেশে ইউনাইটেড স্টেটস থেকে যেতে কতক্ষণ লাগে? 14 ঘন্টা। বাংলাদেশে ইউএসএর যতজন এক্সপার্ট আছে তার চেয়ে খুব কম সংখ্যক এক্সপার্ট আছে চায়নার এক্সপার্ট। আমরা ইউএসএকে যতটুকু জানি, যতটুকু ইউএসএর পাস সম্বন্ধে চিনি, বা ইউরোপিয়ান ইউনিয়নের কথাই ধরি আমরা, ঠিক আছে, আমরা চায়নার পাস কিন্তু সেভাবে জানি না, চিনি না, আমরা কখনো ধরতেও চাইনি। কারণ সবসময় আমরা চায়নাকে মনে করেছি যে বিজনেসম্যান আসবে, টাকা দিবে, বিজনেস করে চলে যাবে। না, চায়নার ফরেন পলিসি এভাবে ফর্মুলেট হয় না। ইনফ্যাক্ট চায়নার ফরেন পলিসি আমরা যেভাবে পড়ি সাধারণত টেক্সট বুকে, এভাবেও হয় না। কারণ বেশিরভাগ টেক্সট বুক যেটা আমরা পড়ি ওয়েস্টার্ন লেখকদের লেখা টেক্সট বুক। অনেক সময় আমরা দেখবেন যে ইউ ক্যান ফাইন্ড ইংলিশ টেক্সট বুক, লট অফ ইংলিশ টেক্সট বুক। আমি চায়নাতে পিএইচডি করতে গিয়ে প্রথম এই জিনিসটা জেনেছি। আমি চায়নাতে পিএইচডি করতে যাওয়ার আগে চায়নার ফরেন পলিসি নিয়ে পড়েছি, কিন্তু যাদের লেখা পড়েছি তারা বেসিক্যালি ওয়েস্টার্ন বেসড চাইনিজ। যখন চায়নাতে ঢুকলাম, চায়নাতে ঢোকার পরে যখন আমাদের এরকম কোর্স হচ্ছিল, তখন আমাদের কি ফরেন পলিসির, ওদের পলিসি, ওদের স্ট্র্যাটেজি ডিফারেন্ট। তখন আমি স্যারকে জিজ্ঞেস করলাম, আমার যিনি আমাকে পড়াচ্ছিলেন, যে স্যার এটা ডিফারেন্ট কেন? বলছে তুমি যাদের লেখা পড়েছো তারা বেসিক্যালি চায়না থেকে পালিয়ে যাওয়া লোক, বা চায়না থেকে ওয়েস্টার্ন কান্ট্রিতে চলে গেছে, এবং তাদের ওখানে সার্ভাইভালের মেইন কন্ডিশনই ছিল যে তুমি চায়নার বিপক্ষে লিখবে। তো তাদের বই যদি তুমি পড়ো, তোমার কাছে চায়নার ফরেন পলিসি সোসাইটির ভিউ হবে একরকম, আর তুমি যদি চায়নার ইন্টারনাল স্কলারদের লেখা পড়ো তাদের তোমার ভিউ হবে আরেক রকম। সো আমরা আসলে চায়নাকে বুঝি কিনা সেটা কোশ্চেনটা এখন সময় আসছে, এবং এই সময় এটা খুবই ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে চায়না এই গভর্নমেন্টকে কতটা গুরুত্ব দিবে, বা এই যে সফর, সেটাকে আমরা যদি পার্সপেক্টিভে ধরি, যেহেতু আমাদের সাথে সময় খুব কম, এই সফরটাকে কতটা গুরুত্ব দিবে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে খুব বেশি গুরুত্ব দেওয়া এখানে সুযোগ নাই। তার প্রথম কারণটা হচ্ছে এই গভর্নমেন্টটা আসলে একটা ইন্টারিম গভর্নমেন্ট। চায়না কিন্তু গত 15 বছর বা 16 বছর আমরা যদি ধরি, লাস্ট গভর্নমেন্টের সময় প্রচণ্ড রকম ইনভেস্ট করেছে। নট নেসেসারিলি তারা শুধু ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট করেছে, তারা স্ট্রাকচারালি অনেক ধরনের ইনভেস্টমেন্ট করেছে। সব ইনভেস্টমেন্ট কিন্তু বেসিক্যালি গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে মার খেয়ে গেছে বেশিরভাগই। মানে তাদের যে ধরনের একটা সাইকেল ছিল, পুরো সেট আপটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন একটা ইলেক্টেড গভর্নমেন্ট যদি না আসে, তাহলে স্ট্র্যাটেজিক্যালি ধরেন ইলেক্টেড গভর্নমেন্ট আসা মানে হচ্ছে 5 বছরের জন্য একটা গভর্নমেন্ট আসবে। সো আমি 5 বছরের জন্য একটা পলিসি এই গভর্নমেন্টের সাথে নিতে পারি, কিন্তু এই গভর্নমেন্ট কি 5 বছর থাকবে? অলরেডি তো গভর্নমেন্ট বলে দিয়েছে যে আগামী ডিসেম্বর ইলেকশন বা জানুয়ারিতে ইলেকশন। সো হ্যাঁ, আমরা কিছু ট্যাকটিক্যাল কিছু সুবিধা পেতে পারি, যে আমাদের গণতন্ত্রের উন্নয়নের জন্য বা বিশেষ কিছু বিষয়ের জন্য, স্পেশালি আমাদের ইকোনমিক যে রিস্ট্রাকচারিং হচ্ছে, আমরা যে উঠছি ক্রাইসিস থেকে, সেটার জন্য আমরা কিছুটা সাহায্য সহযোগিতা বা চায়নার কাছ থেকে কিছুটা প্রমিস আমরা পেতে পারি। স্পেশালি আমাদের মেইন কনসার্ন চায়নার সাথে ডিলিং করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের ট্রেড গ্যাপ মিনিমাইজ করা, আমাদের হিউজ ট্রেড গ্যাপ।
সেক্ষেত্রে বাংলাদেশ কী কী অপরচুনিটি চায়না থেকে পেতে পারে, বা বাংলাদেশ কী কী জিনিস আরও বেশি সাপ্লাই করতে পারে, কী কী সোর্স বাংলাদেশ থেকে আসতে পারে, সেক্ষেত্রে আমরা নেগোসিয়েশন একটা পর্যায়ে দিতে পারি। কিন্তু যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট, সো চায়না উইল অলসো কেয়ারফুলি নেগোশিয়েট যে আসলে একটা ইন্টারিম গভর্নমেন্টের সাথে আমি খুব স্ট্র্যাটেজিক রিলেশনশিপে যাবো কিনা। কারণ যখন একটা নির্বাচিত সরকার চলে আসবে, তারা তো সেই যে বিষয়গুলো সেটাকে রিঅ্যাসেস করতে পারে। বাই চান্স যদি রিঅ্যাসেস করে, তখন আমার এই পলিসিগুলো, আমার ইনভেস্টমেন্টগুলো আবার কোথায় যাবে? কারণ আমি অলরেডি 15-16 বছর ধরে টানা ইনভেস্টমেন্ট করে এখন দেখছি গভর্নমেন্ট নাই, ওই সেট আপগুলো নাই। সো এটা চায়নার সাইকি অবশ্যই আমাদেরকে বুঝতে হবে, কারণ তারা হচ্ছে বড় পাওয়ার, রাইট? আমাদেরকে চায়নার যতটা দরকার, তার চেয়ে বেশি চায়নাকে আমার দরকার, আমার সার্ভাইভালের জন্য। কারণ আমাকে ব্যালেন্স করতে হয় ইন্ডিয়ার সাথে, এবং আমাকে এখন যদি দেখি যে আমাকে ইন্ডিয়ার সাথে ব্যালেন্স করে যে আমি ইউএসের দিকে যাই, ওটা আমার সাপে বড় হবে না, ওটা আমার আরও ঝামেলা বাড়বে আমার জন্য। সো আমার জন্য ভায়াবল অপশন হচ্ছে আরেকটা এশিয়ান পাওয়ার, যার সাথে অলরেডি ইন্ডিয়ারও ক্ল্যাশ আছে অনেক ধরনের। সো এখানে একটা ব্যালেন্সিংয়ের ব্যাপার আছে। সো আমি মনে করি যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের ফরেন পলিসির এখন একটা খুব চমৎকার একটা সময়, যে ইয়াং জেনারেশন স্পেশালি যারা লিড দিচ্ছেন, কিংবা যারা এখন স্কলারশিপ প্রডিউস করছেন, বা এই যে জ্ঞান চর্চার যে বিষয়গুলো, যারা এই কাজগুলো করছেন, স্পেশালি দুইটা বিষয় করা উচিত। একটা হচ্ছে যে চায়না সম্বন্ধে আরও স্টাডি করা উচিত চায়নার ইন্টারনাল ম্যাটেরিয়ালসগুলো নিয়ে। চায়না আসলে কী চিন্তা করে চায়না ফরেন পলিসি স্টেপগুলো নেয়, সেটা আমাদের যদি না বুঝতে পারি, তাহলে আমরা চায়নার সাথে ডিল করতে পারবো না। কারণ চায়না কিন্তু অন্যান্য কান্ট্রির মতো না, অন্য যে কোনো কান্ট্রি। আমরা সবসময় একটা বড় সমস্যা হচ্ছে আমাদের ফরেন মিনিস্ট্রির, চায়নাকে আমরা অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রির মাপি। অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রি যেরকম পাওয়ারফুল, চায়না ওরকম পাওয়ারফুল। অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রি যেভাবে চিন্তা ভাবনা করে, চায়না ওইভাবে চিন্তা ভাবনা করে না। চায়নার চিন্তা ভাবনার ধরনই আলাদা, ওকে? কারণ ওরা সিভিলাইজেশনাল স্টেট, এরা সিভিলাইজেশনের অনেক বিষয় আছে, অনেক স্ট্র্যাটেজি আছে, যেটা ওরা সিভিলাইজেশনের এই যে কনফুসিয়াস বা সুনজু, তাদের থেকে ধার করে নেওয়া। সো তাদের সাইকি যদি আমরা না বুঝতে পারি, চায়নার সাথে ডিল করা আমাদের জন্য খুবই সমস্যা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে চায়নার সাথে যখন আমরা ডিল করব, তখন আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আসলে চায়নার সাউথ এশিয়াতে স্বার্থটা কী, শুধু আমাদের সাথে ডিলিংয়ে না। যেমন ফর এক্সাম্পল রোহিঙ্গা বিষয়ে চায়না আমাদের বিপক্ষে ভোট দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদে। ইন্ডিয়াও কিন্তু সেম কাজই করেছে। সো আমরা আসলে ওই পর্যায় থেকে চায়নাকে কতটা ফিরিয়ে আনতে পেরেছি, সেটা আমাদের অ্যাসেস করতে হবে, রাইট? আমাদের ন্যাশনাল কনসেনসাস নাই ফরেন পলিসিতে। এক একটা পার্টি যখন ক্ষমতায় আসে, তখন তার মতন করে ফরেন পলিসি ফর্মুলেট করে। যদি আমরা নিজেরা ন্যাশনাল কনসেনসাস না করতে পারি, তাহলে অন্যান্য কান্ট্রি আমাদের থেকে সুবিধা নেবেই, এটা স্বাভাবিক। প্রত্যেকটা কান্ট্রির স্ট্র্যাটেজিক বিষয় আছে যে আমার ফরেন পলিসি এরকম হবে, কিন্তু আমাদের ন্যাশনাল কনসেনসাস না থাকা পর্যন্ত আমরা হচ্ছে এই বিষয়গুলো, বিশেষ করে বড় কান্ট্রিগুলোর সাথে ডিল করা আমাদের পক্ষে ডিফিকাল্ট। কারণ সেক্ষেত্রে আমাদের ফরেন পলিসির যে ক্যাপিটালাইজেশন, যেটা আমরা বলি, আমাদের রিসোর্স, আমাদের জিও পলিটিক্সের কথা নিয়ে আসছেন খুব চমৎকারভাবে, আমি এটা বললাম না, জিও পলিটিক্যাল যে ইম্পর্টেন্সগুলো, সেগুলো কিন্তু আমরা ক্যাপিটালাইজ করতে পারবো না। মায়ানমারের কাছে কিন্তু জিও পলিটিক্যাল ইম্পর্টেন্সের ক্ষেত্রে আমরা মার খেয়ে যাচ্ছি, শুধুমাত্র আমাদের ন্যাশনাল কনসেনসাসের অভাবে। কারণ আপনি দেখেন মায়ানমারের ডিসিশনগুলো এককেন্দ্রিক হয়, আর আমাদের ডিসিশনগুলো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চেঞ্জ হতে থাকে। সো এই কারণে আমাদের সাথে স্ট্র্যাটেজিক রিলেশনে যেতে অন্যান্য বড় বড় কান্ট্রিগুলো কিন্তু অনেক হিসাব করে যে বাংলাদেশের রেজিম চেঞ্জ হওয়ার সাথে সাথে এটা ফরেন পলিসি চেঞ্জ হয়ে যায়। সো আমাদের এখন সময় আসছে যে আমরা ফরেন পলিসির একটা স্ট্র্যাটেজি নির্ধারণ করব, একটা ন্যাশনাল কনসেনসাস বিল্ড আপ করবো, রাইট? এবং আমাদের স্পেশালি যারা এটা নিয়ে কাজ করেন, একাডেমিশিয়ান বলেন, রিসার্চার বলেন, তাদের একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থাকবে, যে প্ল্যাটফর্মটা বেসিক্যালি আমাদের ফরেন মিনিস্ট্রিকে অ্যাসিস্ট করবে, যে তারা এই ফরেন পলিসিগুলো স্পেশালি, যেমন আমাদের ফরেন মিনিস্ট্রির একটা বড় সমস্যা হচ্ছে ব্যুরোক্রেসি। তারা একাডেমিশিয়ানদের কথা শুনবে কেন? যদি একাডেমিশিয়ানদের কথা শোনে বা রিসার্চারদের কথা শোনে, তাহলে তাদের যে অথরিটি আছে সেটা হচ্ছে আন্ডারমাইন হবে। এই যে একটা সাইকি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা ইন্ডিয়ার দিকে খেয়াল করি, আইডিএসের সহ বড় বড় যে অর্গানাইজেশনগুলো, তাদের কিন্তু ফরেন পলিসিতে বড় ইম্প্যাক্ট আছে, কারণ তাদের যে প্রোডাকশনগুলো সেটা ফরেন মিনিস্ট্রি খুব সানন্দে গ্রহণ করে, এবং তাদের ফরেন পলিসিতে এই বড় ধরনের স্কলারদের একটা ইনফ্লুয়েন্স আছে। আমাদের ক্ষেত্রে সেটা আমরা দেখি না, রাইট? আমাদের স্কলাররাও ইভেন বিভিন্ন পার্টির সাথে অ্যালাইন্ড, এখানেও কিন্তু প্রবলেম আছে। সো এই বিষয়গুলো খেয়াল করলে আমার মনে হয় যে শুধু এই সফর না, ভবিষ্যতে বাংলাদেশ চায়না রিলেশন যদি আমরা খেয়াল করি, তাহলে আমার মনে হয় আরও বেশি ফলপ্রসূ হবে। থ্যাংক ইউ।